না বাবা, ছি, এরকম বলে? এই যবে থেকে আয়ুষ্মান সানগ্লাস কিনেছে তবে থেকে আর রোদই উঠছে না। বাবা সানগ্লাস রেখে দাও, এখন বিকেল বেলা কেউ সানগ্লাস পরে না। হ্যাঁ বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটু রেডি হয়েছি বিকেলবেলা, এখন বাজে বিকেল 4:30, বাজেনি 4:20 বাজে। আজকে খুব তাড়াতাড়ি আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে মানে 2:30 বসে পড়েছি খেতে, এটাই তাড়াতাড়ি আর কি। 2:30 বসে মানে 2:30 মতো খাওয়া হয়ে গেছে। এসে খেয়ে দে সমস্ত রান্নাবান্না তাড়াতাড়ি সকাল সকাল সেরে নিয়েছিলাম। অনেক পদের রান্না ছিল গো আজকে। মাছের তেলের বড়া, তারপরে হচ্ছে ভেটকি মাছ করলাম ফুলকপি আলু দিয়ে, তারপর ব্রকলি মটরশুঁটি সব দিয়ে, গাজর ওগুলো দিয়ে একটা সবজি ভাজা ভাজা করি। ভাত তো ছিল, ভাত করেছিলাম, আর ডাল ছিল, ডালটা করতে হয়নি আমাকে। আরও একটা কি করলাম যেন, ও শিম পাতুরি। তো এত পদ রান্না করেছি, রান্নাবান্না সেরে অ্যাকচুয়ালি সব সবজিগুলো তো করতে হবে, সবজিগুলো তো খেতে হবে না। সবজি খাওয়াও ভালো, শীতকালে যত টাটকা টাটকা থাকতে থাকতে সবজিটা খাবো তত শরীরের জন্য উপকারী। তো সেই জন্য খেয়ে দিয়ে আমি একটা ঘুমো দিই নিজে 4টে পর্যন্ত। 4টের সময় উঠে আশিসকে ফোন করলাম, বলে আমি এসে গেছি, তুমি রেডি হও, তাহলে একটু ঘুরে আসি, ইয়ে থেকে পাটুলি যাবো এরকমই প্ল্যান আছে। তো ওই জন্য ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা শুরু করি। রেডি হয়নি, আর ডার্ক সার্কেলটা অনেকটা কমেছে, অনেকটা। আমাদের ডার্ক সার্কেল কমবে না গো, আমরা যারা ভিডিও করি ডেলি ব্লগার, আমাদের এত ঘুম কম না। আমি ম্যাক্সিমাম ডেলি ব্লগার, আমি বাংলা ব্লগারদের কথা বলবো না, হিন্দি ব্লগারদের আমি দেখি, যাদের খুব দেখি তাদের ম্যাক্সিমাম ডার্ক সার্কেল আছে, মেকআপ দিয়ে রিমুভ মানে ইয়ে রাখে। আমার তো স্যামসাং ফোন, আমার স্কিন টোন যা দেখছো সেম দেখতে পাবে। অনেকের যাদের ওই ধরো আমার হাজব্যান্ডেরটাই তো কি যেন OnePlus, তারপরে ওপো, এই ধরনের ফোনগুলোতে অলরেডি তোমার ওর মধ্যে ফিল্টার অলরেডি লাগানো থাকে, তো সেই জন্য ওদের চোখের ডার্ক সার্কেলগুলো দেখা যাবে না। কিন্তু আমাদের কোনো ফিল্টার নয়, আমার যা দেখছো তাই স্কিন, তাই ঠোঁটের রং, তাই গালের রং, তাই সব কিছু। আমার হাজব্যান্ডেরটা থেকে যদি কখনো করি বুঝবে, একদম মানে কোরিয়ান স্কিন। তো যাই হোক, ওরকম একটা মোবাইল কিনবো, দেখি ইচ্ছা আছে। কিন্তু আমার না স্যামসাং, বিশ্বাস করো আমার কাছে অরিজিনাল যেটা সেটাই ভালো লাগে। অবশ্য ইয়েতেও তাই শুনেছি, আমি যদিও দেখেছি মানে ভিডিও তো করিনি কখনো, যেটা আইফোনেও শুনেছি নাকি যা একদম স্ক্রিনে যদি একটা ছোট্ট কালো দাগ থাকে সেটাও নাকি দেখা যায়। আমার তো পুরো, যেমন এটাও দেখা যায়, এটা আমার ওই মায়ের দয়া হয়েছিল সেই দাগ, হ্যাঁ সেটা পর্যন্ত প্রমিনেন্ট আসে। তো আমার কাছে স্যামসাং হচ্ছে বেস্ট। তাও হয়ে গেল আমার এই ফোনটা 2021-এ কেনা, ভাবো 2022, 23, 24, 25। আর যেটা ওইটা যেটা ব্যবহার, একটা সাদা আছে যেটা ফোন টোন আসে, ওটা দিয়ে ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম গোডাউনে। তো এই চলো ভিডিও শুরু করেছি, দেখতে থাকো, বেরোতে হবে। আমি তো একটু ওপরে যেতাম দেখতে। তোকে জল দিলাম বাবা। এখন ওয়েদার এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে মানে মানুষের শরীর খারাপ হতে বাধ্য। কখনো খুব ঠান্ডা লাগছে, কখনো আবার গরম লাগছে। আবার তুমি বাইরে ধরো গরমে লাগছে, তুমি বাইরে সোয়েটার ছাড়া বেরোলে বা হালকা একটা কিছু পরে বেরোলে, ব্যাস তোমার এমন ঠান্ডা লাগবে। তো এই করে মানুষের এখন ঘরে ঘরে শরীরটা খারাপ হচ্ছে। আমি ভাবলাম অনেকদিন বাদেই আর কি আমরা আজকে যাবো হচ্ছে পাটুলি। অনেক দিন হয়ে গেছে যাই না, যবে থেকেই ঘরের কাজে হাত দিয়েছে তারও বহু আগে থেকে হয়তো যাচ্ছি না। তো অনেক দিন ধরে আশিসকে বলছিলাম চলো যাই। আর কি বলো তো, এখন একদমই যেতে ইচ্ছে করে না, যেহেতু ওখানে ফুড কোর্টগুলো হওয়ার পর থেকে এত ভিড় হয় যে সত্যি বলতে আর যেতে ইচ্ছে করে না, কোথাও বসার একটু জায়গা পাওয়া যায় না। তাও আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম বলে ফাঁকা পেয়েছিলাম, তাও খুব কম সময়ের জন্য। তো এই যে একটু সেজে গুজে নিচ্ছি, আর এই উলেন কুর্তিটা পরেছি, তার উপর আবার আমি সোয়েটারও পরবো, কারণ বাইকে গেলে না আমি জানি ঠান্ডা লাগবে, আর এই সময় একেবারেই শরীর মানে খারাপ করবার কোনো মানেই হয় না। তো হয়ে গেছে। আর আজকে একটু লিপস্টিকটা অন্যরকম কালার পরলাম, একটা চকলেট কালারের আমার লিকুইড লিপস্টিক আছে, কিন্তু পুরো চকলেটটা দিলে ভালো লাগে না, তার উপর একটু নিউড শেড দিয়ে দিই। চলো রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়ি। না বেরোনোর আগে আমি একটু যাব ছাদে। আসেনি না কাজে করতে ছেলেটা, দেখেছো তো কিরকম ফল সিলিং এর ঢপের লোক, পুরো ফলস লোক, ফল সিলিং এর। হ্যাঁ
sign me up and tell me about the people that you know who are trying to feel alive. জানো তো এখানে একটা কাণ্ড হয়েছে। আমি যখন হেলমেটটা খুলছিলাম আর এই সাইডে কানে দেখো দুল আছে আর এই সাইডে কানে দুলটা এই সময় খুলে পড়ে গেছে, কারণ আমি পরে পুশটা পেয়েছিলাম। ঈশ্বরের আদলে করা হয়েছে, কি সুন্দর হয়েছে না? তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের মানে আদলে যেটা করি। এই দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে না, সাজিয়েছে। আমাদের কলকাতা খুব সুন্দর সেজেছে, ও সত্যি আমাদের কলকাতাকে সুন্দর করে সাজানো হয়েছে, বিশেষ করে পাটুলি তো। আর এই যে চাও নচিকেতা। যখন প্রথম প্রথম পাটুলির এই ধরনের মানে জায়গাগুলো সাজানো হচ্ছিল, ঝিলপাট তৈরি হয়েছিল আর কি, তখন শুধু এই চা ও নচিকেতা দোকানটাই ছিল। তারপরে তো পরপর এই রিসেন্টলি বোধহয় 1-1.5 বছর হয়তো হয়েছে যে এতগুলো খাবারের দোকান হয়েছে এবং সবসময় এখানে ভিড় থাকে। তবে চা ও নচিকেতার চায়ের দোকানে যে চায়ের টেস্ট, যারা একদম ট্রাই করোনি একবার অবশ্যই করো। আর এখানে আমি রেগে যাচ্ছি কেন জানো? আয়ুষ্মানের ওপর কিছুতেই ফোনটা একটু ধরবে না। মানুষের সবার বাচ্চারা বলো বড়রা বলো কত হেল্প করে দেয়, কত কিছু করে। আমাকে আমার ক্যামেরা আমাকেই ধরে ভিডিও শ্যুট করতে হয়, আমাকেই সব কিছু করতে হয়। তো মাঝে মাঝে ছেলেটার ওপর আমি রেগে যাই। মা শারদা আর রামকৃষ্ণ বসে আছেন আর স্বামীজি হচ্ছেন রথের চালক। দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা ছিল আমার, এখানেই মা নিয়ে এলো। মানে আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম বলে বসার জায়গা পেয়েছিলাম, না হলে অন্য দিন কোথাও তুমি বসতে পারবে না, একটা সিট ফাঁকা থাকবে না। আমরা বসার বোধহয় 10-5 মিনিট বাদে থেকেই ভিড় হতে শুরু করে দিয়েছিল। মানে খুব লাকিলি আমরা একটু আগে চলে গেছিলাম। আর ঠিক এই মা দুর্গার ঠিক পায়ের কাছেই যে সিটটা ছিল সেখানেই বসবার জায়গাটা পেয়েছিলাম। আর পাটুলি এলেই না যতই ভাবি যে বাইরের খাবার কিছু খাবো না, কিন্তু এতগুলো স্টল দেখে না লোভ সামলানো যায় না। তাই আমি বললাম হালকা ফুলকা যদি কিছু পাও অল্প করে কিছু নিয়ে এসো। আমরা ভালো জায়গায় বসেছি বলো, পুরো মা দুর্গার পায়ের কাছে বসেছি। ঘটি গরম হবে না, এখন না, একটু পরে। এক্ষুনি চা খেয়েছো, আমি পরে একবার একটু কফি খাবো। কফি ভালো হয় না এখানে। কি বলো তো, কাপলদের জন্য খুব সুন্দর জায়গা। এছাড়া ফ্যামিলি মানে ধরো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে গেলে তাহলেও খুব সুন্দর বসে বসে এনজয় করতে পারবে, যদি সিট পাও। ভালো লাগবে, এমনি রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, এটাও যে দৃশ্যগুলো ভালো লাগে আর কি। চুপ করে বসে থাকলে অনেকেই আসে, একাও বসে থাকে। খুব যে বন্ধু বান্ধব নিয়ে কেউ হই হুল্লোড় করতে আসে এমন নয়, খুব শান্ত নিরিবিলি জায়গা। কি গো? চিকেন সমোসা আর এক টেবিল। আরে বাস 2 পিস করে 50 রুপিস। বাবা 3টে করে দিতে পারতো। নে দারুন। তো ডিমের টেবিল আর ওই চিকেন সমোসা এনেছিল যে ভাগাভাগি করে খাবো। আর কি বলো তো, এই ডিমের টেবিলটা না সবসময় দেখেছি একটু ঝাল হয়, ওই জন্য আয়ুষ্মান না একদম খেতে চায় না। যতই ওকে বলি তুই টেস্ট কর, কিন্তু চিকেন সমোসাটা ভালো ছিল, ওটা না পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভার ছিল। তো তোমরা এলে এইগুলো ট্রাই করতে পারো, দাম অনুযায়ী ঠিকই আছে। পুরীতে না খাবার কোনো দোকানই ছিল না, একমাত্র ওই চা ও নচিকেতা ছিল। এখন কত পরপর খাবারের স্টল। হ্যাঁ, নচিকেতারই গান চলে। বললাম দিদুনটাকে কিছু দিতে দিল। আমার ছেলেটার মনে খুব মায়া, মানে একটা দিদুন বসে আছে, বলছে মা তুমি কিছু দিলে না দিদুনকে। এলাম ঠিক আছে, ওর বাবা দেখি পয়সা দেবে। মানে ভালো বিস্কুটের দোকান টোকান নেই।
তো আয়ুষ্মান গিয়ে দিদুনকে 10 টাকা দিয়েছে, তা খুব আবার ডেকে আলাদা করে ও দিদুন আদর করলো জানো। তো এই যে ছোট থেকে এই জিনিসগুলোর মধ্যে ঢুকেছে, এটাই আমার খুব মানে বড় পাওয়া বলতে পারো। এই ছোট ছোট জিনিসগুলো ওর মধ্যে আছে। আমিও দেখলে না বিস্কিট টিস্কিট সব কিনে দিই, কিন্তু ওইদিকে সব ননভেজ পাওয়া যায়। ননভেজ যদি উনি না খান তাই জন্য বিস্কিট বা মানে এনাকে না, আমি রাস্তাঘাটে কাউকে দেখলে পয়সা না দিয়ে খাবার কিনে দিতেই ভালোবাসি। তো এখানে তারপর আমরা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আয়ুষ্মানকে পড়তে দিয়ে এসেছি, তারপর একটু অফিসে এসেছিলাম, এই সন্ধ্যাবাতি দিতে আসেন ঠাকুরমশাই, তো সবাইকে একটু আশীর্বাদও করে দেয়। তারপরে আমি চলে এসেছিলাম এখন বাড়িতে। আজকের ওদের ইচ্ছে ছিল যে চিকেনের একটা নতুন প্রিপারেশন কিছু বানানোর জন্য, আশিস এবং আয়ুষ্মান দুজনে। তো কন্টন চিকেন বেশ কিছুদিন আগে আমি একবার বানিয়েছিলাম, আজকেও বানিয়েছি কন্টন চিকেন। এটা একদমই আমি ওই তোমার ফেসবুকের একটা রিলস দেখে শিখেছিলাম, তবে কন্টন চিকেন মানে যেভাবে বানানো ছিল সেটা আমি একটু অন্যভাবে করেছি। তোমরা আমার প্রসেসে একবার বানিয়ে দেখো, আমি বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কতটা টেস্টি হয়েছিল। এখানে আমি বুঝতেই পারছো যে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটুকু সেইটুকু দিচ্ছি, সাদা কিন্তু একেবারেই দেবো না। চিলি চিকেনও যখন করবে বা চিকেন পকোড়াও করবে যখন, না সবসময় মানে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা দিয়ে করো, দেখবে আলাদাই টেস্ট হবে। তো এই সবুজ অংশটা দিয়ে আমি ম্যারিনেশনও খুব বেশি সময় দিইনি, ওই প্রিপেয়ার করতে করতে যতটুকু আর কি ম্যারিনেশনের টাইম পাবো ওইটুকুই। এখানে পাতিলেবুর অল্পই তো নিয়েছি, সরি পাতিলেবু না, গন্ধলেবুর অল্পই নিয়েছি, রসটুকুও দিয়ে দিলাম, এতেই চিকেনটা সফট থাকবে। আদা রসুন বাটাবাটির ঝামেলায় যাচ্ছি না, সিম্পল আদা আর রসুন আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। আরেকটাও কথা বলে দিই, আমি যে রেসিপি দেখেছিলাম সেখানে কিন্তু আদা রসুনের বা এই গন্ধরাজ লেবুর কোনো কিছুই অংশ মানে চিহ্নই ছিল না, ছিল হচ্ছে শুধু গোলমরিচ, একটা ডিম আর লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল কিছুক্ষণের জন্য। তারপরে ওই যেমন কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে সেরকম, কিন্তু এখানে আমি এগুলো একটু ইনক্লুড করছি তাতে চিকেনের মধ্যে একটা ফ্লেভার আসে। আর এরপরে এর মধ্যে এখনই দিয়ে দেবো একটা ডিম, কিন্তু আমরা যখন সাধারণত চিলি চিকেন করি ডিমটা কিন্তু পরে দিই যখন পকোড়া ভাজি। আর দেবো হচ্ছে গোলমরিচ, আমার কাছে গোটা গোলমরিচও ছিল, গুঁড়ো গোলমরিচও আমার কেনা ছিল, তো গুঁড়োটা রেখে দিলাম। ওটা কি বলো তো, একটু ডিমের পোচ করলাম বা ডিম ভাজা করলাম, ওপর দিকে ছড়িয়ে দিই। তো একটা দুটো পাতা আমি এনে রাখি আর গোটা গোলমরিচ কিনে রাখি, যখন এই ধরনের কিছু করি তখন এই থেতো করে দিই, এতে ফ্লেভারটা টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ সস টস ইনক্লুড করবো তো পরে, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো দিয়ে এখন কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য ফ্রিজেই রেখে দেবো। এরপরে আমার কিছু সবজিপত্র কাটতে হবে। সত্যি বলতে আমরা হচ্ছে এইটা রুটি দিয়ে খাবো, তো অ্যাকচুয়ালি এই কন্টন চিকেন কিন্তু ফ্রাইড রাইস বা অ্যাজ এ স্টার্টার খুব ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তো আমাদের তো একটুখানি গ্রেভি ঠিক নয়, তবে একটা তো মাখো মাখো ব্যাপার না হলে খেতে পারবো না। তো সেই জন্য আমি যে রেসিপিটা তোমাদের দেখাবো, ভরপুর সবজি খাবে, তার সাথে সাথে ব্যাপক একটা দুর্দান্ত চাইনিজ আইটেম বলতে পারি যে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, যেটা বাইরের থেকে কোনো অংশে টেস্টে কম যাবে না। বাঁধাকপির পরিমাণটা একটু বেশি রাখবো, তুলনায় গাজর ক্যাপসিকামটা একটু কমই দেবো, বাঁধাকপির ফ্লেভারটা বেশি আসবে আর কি। এখানে দেখো আমি একটু অন্যভাবে গাজরগুলোকে কেটে নিচ্ছি, লম্বা লম্বা এইভাবে মানে স্টিক্স করে নিচ্ছি। এটা আমার কাটতে একটু অসুবিধা, কারণ আমি ছুরিতে খুব একটা কমফোর্টেবল নই কাটাকাটি করতে, তবে এখন তাও অনেকটা পারি, তবে এই কাটাগুলো ছুরিতে বেশি ভালো হয় বলে আমি ছুরিতে কাটছি। তো এদিকে গাজর আমার কাটা হয়ে গেল, আর এখানে দেখো আমি ক্যাপসিকামও ছিল আধখানা, একটু বড় ধরনের ছিল তাই আধখানাই নিয়েছি। তো এখন সবজিগুলো আগে আমি কাটার সময় ধুয়ে নিই, আবার এখানে একবার ধুয়ে নিচ্ছি। তো খুব কম তেলেই মোটামুটি রান্না হবে। এখানে আমি গ্যাসটা আগে জ্বালিয়ে নেব। এই কড়াইটা অ্যাকচুয়ালি আগারোর কড়াই, জাস্ট কিছুদিন আগেই আমি নিয়েছিলাম। আর এই আগারোর কড়াইটা না সত্যি বলতে ননস্টিক তো এত ভালো যে মানে খুব অল্প তেলে তুমি মাছের ঝোল, মাছ ভাজা একদম সামান্য তেলে করে নিতে পারবে, যেটুকু তেল দেবে সেইটুকু তেলই তোমার কড়াইয়ের মধ্যে থেকে যাবে, এতটাই ভালো। যদি কেউ ভালো ননস্টিক কড়াই নিতে চাও তাহলে আগারোর এই কড়াইটা তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। যখনই ব্যবহার করবে অবশ্যই কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করো। তো খুব সামান্য তেলের মধ্যে আগে আমি সবজিগুলোর একটা গতি করে নিচ্ছি, দেখে নিলে কী কী সবজি দিয়েছি। এখানে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দেব। আর এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমাদের যদি ছোট থাকে কাছে তাহলে ছোট দুটো দিতে পারো।
তো পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। এই সবজির সাথেই কিন্তু পেঁয়াজ যাবে, মানে সবজিটা একেবারে কিন্তু গলে যাবে না, একটু কুড়মুড়ে বা কচকচে ব্যাপারটা কিন্তু থাকবে। তো ঢেকে ঢেকে দেখো রান্নাটা করে নিয়েছি, এদিকে আমার হয়ে গেছিলো, এটাকে এখন সাইড করে আমি রেখে দেবো। তারপরে আবার আমি কড়াইতে দেবো অল্প পরিমাণে তেল, এর মধ্যে আমি কিন্তু মানে পকোড়াগুলো ভেজে নেব। খুব সামান্য তেল দিয়েছি, মানে ডিপ ফ্রাই তো করতে হয় এই ধরনের খাবারগুলো, তাই খুব বেশি তেল এই কড়াইতে না দিলেও চলে, তোমার যেরকম ডিপ ফ্রাইয়ের ব্যাপার হয় সেরকমই হবে। তো ম্যারিনেশন থেকে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি, কারণ অতিরিক্ত ওই যে ডিমের গোলার যে অংশটা থাকে সেটা থাকলে না ভালো করে কোটিং হতে চায় না, পকোড়ার যে বাইরের যে জায়গাটা থাকে সেটা মচমচে হয় না। আর এখানে দেখবে আমি চিকেনটা একটু লম্বা লম্বা করে কাটিয়ে নিয়েছিলাম, তবে ওই যে ডিমের যে গোলা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো না, পরে এটা ইনক্লুড করব। তো এখন খুব বেশি একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা একটা করে এভাবে ভেজে নেবে। এমনিই খেয়ে নিতে পারবে কতগুলো তার ঠিক নেই, তবে আমরা কেউই এমনি এমনি খাই না, আয়ুষ্মান একটু আধটু খেতে পছন্দ করে, তাকে ওকে হয়তো 2-3টে বাটি করে দিয়ে দিই। তো এরকমভাবে মানে কয়েকটা কয়েকটা করে ভেজে আমি তুলে নিয়েছি। তোমরা কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার মাস্ট ট্রাই, তোমরা আমার অনেক রেসিপি ট্রাই করো, মানে আমি তো ঘরেই করি, আমি তো কোনো শেফ নই, আমি নিজেই ঘরে করি, এক্সপেরিমেন্ট করতে করতে এক একটা রান্না খুব ভালো হয়ে যায়। তো মনে হয় সেগুলো বারবার বলি তোমাদের যে তোমরা কিন্তু ট্রাই করো। তো চিকেনগুলো ভাজা যখন হয়ে গেছে, এখানে আবার আমি অল্প পরিমাণে তেল নিচ্ছি। তেল নিয়ে এর মধ্যে দেখো একদম সামান্য তেল দিয়েছি, কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচোনো বা ওই গ্রেট করে রাখা, আদা আর অ্যাড করবো না। এবার এর মধ্যে যখন দেখবো রসুনটা বেশ ভাজা একটা গন্ধ বেরোচ্ছে, যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তোমরা কালার দেখলে বুঝবে যে সত্যি এই যে টিপস অ্যান্ড ট্রিক্সটা কতটা কাজে। এর মধ্যে অ্যাড করলাম 3 চামচ মতন টমেটো সস, 1.5 চামচ মতন নরের শেজওয়ান সস, শেজওয়ান চাটনি নয় কিন্তু, মানে চিংসের দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা কিনি সেটা শেজওয়ান চাটনি, তো নরের আমি শেজওয়ান সসটা নিয়ে এসেছি। তার মধ্যে দিলাম হাফ ঢাকনা ভিনিগার এবং 1 ঢাকনা এটা হচ্ছে সয়া সস, দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়েছিল, যখন একটা গ্লাসের মতন কালার এসেছে তার মধ্যে অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিয়েছিলাম। এরপরে ওই ডিমের গোলা, তারপরে যে কর্নফ্লাওয়ার গোলা যে অংশটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়েছি। দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আবার ভাজতে ভাজতে কালারটা কিন্তু জায়গা মতন চলে আসবে। তোমাদের যদি মনে হয় যে আরেকটু ব্ল্যাক কালার করতে চাও, এই সময় আরেকটু পরিমাণে তোমরা কিন্তু সয়া সস দিতে পারো। এরপরে এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। আমি কন্টন চিকেনের যেটা দেখেছিলাম রেসিপি, সেখানে কিন্তু সবজির ওপরে চিকেনের এই যে ব্যাপারটা মানে করা হয়েছে টসটা, সেটা অ্যাড করেছিল, কিন্তু আমরা এখানে জল দিয়ে এটাকে একটু ঘন ঘন করবো। যে বললাম একটু গ্রেভি না হলে আমরা কি করে খাবো, ঘরে রুটি হোক বা ভাতের সাথেও কিন্তু খেতে খারাপ লাগবে না। তো এর মধ্যে আরেকটু পরিমাণে আমি কর্নফ্লাওয়ারের স্লারি দিয়েছিলাম, দিয়ে এরপরেই যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারছো শুধু যে তুমি চিকেন খাচ্ছ তা নয়, তার সাথে সাথে প্রচুর সবজিও খাচ্ছ, আর বাচ্চা ভীষণ আনন্দ সহকারে ভালোভাবে খাবে। তো খুবই কম তেল মশলায়, বাইরে যেটা একেবারেই হয় না, বাইরে যে তেল ব্যবহার করা হয় অধিক পরিমাণে তেল ব্যবহার করা হয়। আমাদের এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আমরা যে ওবিস হয়ে যাই বা ওভারওয়েট হয়ে যায় আমরা কিন্তু বাইরের এত বেশি খাবার দাবার খাই, তেল মশলা রেগুলার কিছু না কিছু বাইরের খাওয়া হয়, যার ফলে কিন্তু আমাদের ওজন খুব দ্রুত বাড়তে থাকে। এরপরে আমি এখানে হাফ চামচেরও কম দিয়ে দিলাম আজিনামোটো। এটা নিয়ে অনেক তো গুজব আছে, তাই ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে দেবে না। তবে কখনো কখনো মাসে 1 মাসে মানে 1-2 বার খেলে কোনো অসুবিধা নেই। বাইরের খাবারেও কিন্তু আজিনামোটো যত্রতত্র ব্যবহার হচ্ছে, আমরা বুঝতেও পারি না, আমরা নির্দ্বিধায় খেয়ে নিই কিন্তু সেগুলো। এরপরে ওপর থেকে কিছুটা তিল আমি ছড়িয়ে দিলাম। তিল খাওয়া ভীষণ ভীষণ উপকারী আমাদের মেয়েদের জন্য। আজকে সেদ্ধ আটার রুটি করছি। কি সেদ্ধ আটার রুটি ভালো হয়? অনেক ভালো হয়। মা এইটা করতে করতে মিক্স হয়ে যাবে না? এতে নাকি অম্বল কম হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম বন্ধুরা সেদ্ধ আটা রুটি খায়, কিন্তু আমাদের ভারতে কাঁচা আটার মানে আমরা জাস্ট নর্মাল জল দিয়ে, হয়তো কেউ কেউ লবণ দিই, কেউ কেউ লবণ দিই না, আমি যেমন নুন দিই না কখনো। তো অনেকে গরম জলে আটা মাখে কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা মানে আমি কোনোদিনই করিনি সে অর্থে এইরকমভাবে। তো আজকে ভাবলাম একটু করে দেখি, শুনলাম যে এইভাবে রুটি করে খেলে নাকি অম্বল কম হয়। তা আশিসের একটু বললাম না অম্বলের সমস্যা হচ্ছিল, কম আছে এখন ওই জোয়ানের জল খেয়ে। আবার কালকের
বসাবো। তো আজকে আমাকে একজন কমেন্ট করেছে যে জোয়ান পাওয়া যায় না, শুধু জিরে দিলে হবে। অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু জিরের জলটা অন্য ধরনের কাজে আসে। হ্যাঁ, ওয়েট লসে নাকি জিরের জল খুব কাজে আসে। তা আমি জোয়ানটা দিই গ্যাস অম্বলের জন্য। আর এইভাবে রুটি করে নাকি স্টোর করা যায়। সত্যি বলতে একজন ডেলি রুটিন ব্লগারের কাজই হচ্ছে কিন্তু মোটিভেট করা। আমরা যখন নিজেদের কাজগুলো মানে সংসারের কাজগুলোকে প্রেজেন্ট করি তোমাদের সামনে, প্রত্যেকটা ডেলি ব্লগার যারা এই ধরনের ভিডিও করেন আর কি, নিজেদের লাইফস্টাইলে অনেক কিছু ঘটে, তারপরেও আমরা কি করি সংসারের কাজগুলো করি বা দেখাই। যেমন আমি এবং আমার অনেক বান্ধবীরা আছে এই প্ল্যাটফর্মে, তো দেখবে তাদের প্রত্যেকেরই ব্যাপার থাকে যে তারা যেভাবে মোটিভেটেড হয় সংসারের কাজগুলো করতে, তাদের মধ্যেও একটা মনোটোনাস ব্যাপার আসে, একঘেয়েমি তো থাকে না, তো হওয়াটা স্বাভাবিক। তো সেই জন্য তারাও চায় যে মোটিভেট করতে, আর সেই জন্য এতটা পরিশ্রম করি আমরা যে সংসারে, সেটাকে ক্যামেরাবন্দি করাটাও কিন্তু আর একটা ডাবল পরিশ্রম। তো তোমরা যদি আমাদের ভিডিও দেখে মোটিভেট হও এবং তার সাথে সাথে যদি কমেন্ট করে জানাও, তাহলে আমরাও আরও বেশি মোটিভেট হই। এবং কি বলো তো, আমাদের প্রত্যেকের কর্তব্য কি জানো, বর্তমানে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের মনে দুঃখ দিয়ে আনন্দ পাই। আমি ফেসবুকে একজনের ভিডিও দেখি, তাকে এত খারাপভাবে মানুষ কথা বলে, তার হাজব্যান্ডকে, বুড়ো বাচ্চাটাকে যা তা বলতে থাকে। আমি ভেবে পাই না, মানুষ বোঝে না যে এই যে দুঃখে যে তার হাহুতাশ হবে না, সেটা যে তার জীবনে কী পরিমাণে প্রভাব ফেলবে। আমি তাই বলি যে আমরা কে কতক্ষণে পৃথিবীতে বেঁচে আছি জানি না, আমরা যেন নিজেদের কর্মটা ঠিক রাখি। কেউ যদি বলে তোমার কর্মের ফল তুমি পাবে, আর সত্যি তখন বলবো হ্যাঁ, ঈশ্বর যেন আমাকে আমার কর্মের ফল দেয়, কারণ আমি জানি আমার কর্ম ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি মোটিভেট হও অবশ্যই আনন্দ সহকারে আমাকে জানিও, পায়েল তোমার ব্লগ আমাদের সত্যিই ভালো লাগে, এতে আমি খুব আনন্দ পাবো, বিশ্বাস করো। তো দেখো 2-3 জনের প্লেট এখানে সাজিয়ে নিলাম। রাতে খুব বেশি রাখিনি, বেশ কিছুটা পরিমাণ তুলে রেখেছি। খাওয়া দাওয়াটা একটু আমরা কন্ট্রোলে খাচ্ছি। এখানে পেঁয়াজের মধ্যে লেবুর রস আর বিট লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখানে আলাদা করে প্লেটে সাজিয়ে দিচ্ছি। এবারে 3 জনে ঘরে বসে খাওয়া দাওয়া করব। গিয়ে আগে চলো মাদুরটা পেতে আসি। এখানে আয়ুষ্মানের প্রজেক্টের কাজ হয়ে গেছে, আয়ুষ্মান সবই করে দিয়েছে, খালি কয়েকটা যে সাইডে যে লম্বা লাইনগুলো থাকে না, অনেক সময় বেঁকিয়ে দেয়, তো সেটাই ওর বাবা এখানে হেল্প করে দিচ্ছে। আমি এখানে খাবারের প্লেট সাজিয়ে বসে গেছি। বিশ্বাস করবে না বন্ধুরা, যদি একবার তোমরা এইভাবে আটার রুটি করো, এত সফট হবে, এত সফট হবে। তোমরা রিভিউটা আমার ছেলের কাছে এমনিই শুনবে, আমি ওটা কোনো আলাদাভাবে কিছু ওকে বলতে বলিনি, ও নিজে থেকেই বলছিল খাবার সময়, আমি ওটাকে রেখে দিয়েছি আর কি। তো এখানে আগে আশিসকে দিলাম, আজকে আশিস 3টে রুটি চাইছিল, আমি বললাম না, দুটো রুটিই খাবে। কোনটা বেশি ভালো হচ্ছে? দুটোই। রুটিটা অনেক সফট হয়েছে। রুটিটা অনেক সফট। এরকম করে করবে, শুধু শুধু রুটি খাওয়া হয়ে যায়। শুধু শুধু খাওয়া যায় বল? তো হ্যাঁ, আমার একটা রুটি, আয়ুষ্মানের 2টো রুটি, আশিসেরও 2টো রুটি। আমি এইটা যদি না করি কিছুতেই ওর ওজনটা কমাতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।